সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নেমে আসছি, তখনই কানে এলো বড় আব্বু বড় আম্মুকে বলছে, আমি ভাবছি মেঘার সাথে আকাশের বিয়েটা দিয়ে দিব, তাহলে ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে। আর এই ধনসম্পদগুলো ভাগ করা লাগবে নাকি বলো তুমি? তুমি খারাপ বলনি, কিন্তু আকাশ বা মেঘা রাজি হবে? মেঘা তো আকাশের থেকে 2 বছরের বড়। ওদের সাথে কথা বলে দেখতে হবে। মেঘা তো এখনো দেশে ফিরে আসেনি। কয়েকদিনের ভিতরে তো চলে আসবে, আগে আকাশের সাথে কথা বলি। ওকে ডাকো দেখি। বড় আম্মু উঠে ডাকার জন্য গেলে দেখে আমি নিচে নামছি। আমি কাছে যেতেই বড় আব্বু বলল, কোথায় যাবি? বউদের সাথে আড্ডা দিতে। কেন, কিছু বলবেন? বস, তোর সাথে কথা আছে। আমি বসলাম, তারপর বললাম, বলেন। আমরা ভাবছি মেঘার সাথে তোর বিয়ে দিব। মেঘা আপু আমার থেকে 2 বছরের বড়, উনি কি মানবেন? সেটা আমাদের উপর ছেড়ে দে, তুই রাজি কিনা বল। আপনারা যেটা ভালো বুঝেন আমার জন্য, আপনারা সেটাই ভালো মনে করবেন, সেটাই আমার জন্য ভালো হবে। তোর তো একটা মতামত আছে, এটা তোর লাইফের প্রশ্ন। না বড় আব্বু, আমার কোনো মতামত নেই। এখন পর্যন্ত আমার আমার জন্য আপনারা যা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন, এটাও করবেন হয়তো আমার ভালোর জন্য। আপনারা যা বলবেন তাই, আমার কোনো মতামত নেই। আচ্ছা, আমি তাহলে গেলাম। আচ্ছা যা। আমি বাইরে চলে গেলাম, কি জানি মেঘা আপু মানবে কিনা। বাইরে এসে বাইকে উঠে পড়লাম, তারপর স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। চলেন যেতে যেতে পরিচয় তো হয়ে নেই, চলেন পরিচয় দিয়ে শুরু করি। আমি আকাশ আহমেদ নীল। আব্বু আম্মু আমি ছোট থেকে মারা গেছেন। বড় আব্বু আর আম্মু নিজের সন্তানের মতো করে আমাকে বড় করেছেন। বড় আব্বু আম্মু একদম মাটির মানুষ, তবে বড় আব্বু একটু রাগে। আর মেঘা আপু যার সাথে আমার বিয়ের কথা বলেছে সে অনেক রাগে। মেঘা আপু মালয়েশিয়ায় থাকে, ওখানে লেখাপড়া করার জন্য গেছে। মেঘা আপু তো আমাকে সহ্য করতে পারে না, জানি না কেন আমাকে উনি দু চোখে দেখতে পারে না। কথা বলতে বলতে বন্ধুদের কাছে চলে এলাম। কি অবস্থা তোদের? চল দোস্ত, কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবি? বাইক চালাতে লাগ, যেখানে ইচ্ছে হবে থামবো। আচ্ছা চল। তারপর চারজন মিলে বেরিয়ে পড়লাম। বড় আব্বু মেঘা আপুর সাথে আমার বিয়ের কথা বলছিল। কি বলিস? তুই কি বললি? আমি আর কি বলবো, আমি বললাম আপনারা যেটা ভালো বোঝেন, কিন্তু মেঘা আপু রাজি হবে কি না তা জানি না। মেঘা আপু তো তোর সাথে ভালো ব্যবহারই করে না, তোকে বিয়ে করতে রাজি হবে? জানি না। আচ্ছা এগুলো বাদ দে, যা আবার হবে। তারপর চারজন মিলে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। চল বন্ধু, শোক টানতে। চল চল, সব সুখ তো ওইখানেই। তারপর 4টা সিগারেট নিয়ে আগুন লাগিয়ে পেছনে মুখ লাগিয়ে টানতে লাগলাম। সিগারেটের পেছনে আর কি। এসার সময় বাসায় চলে এলাম, এসে রান্না করে এলাম। বড় আম্মু কি রান্না করছো? বিরিয়ানি। যা গিয়ে নামাজ পড়ে আয়। নামাজ? আসলে বড় আম্মু। আবার তুই নামাজ ছেড়ে দিয়েছিস? তোকে কি যে করব, যা নামাজ পড়ে আয়, না হলে ঝাঁটা দিয়ে মারবো। এখন না, আগামীকাল ফজর থেকে যাবো। মনে হচ্ছে তুই বিরিয়ানি খেতে চাস না। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। রান্নাঘর থেকে বেরিয়ে অজু করে মসজিদে চলে এলাম। এসে নামাজ পড়ে বাসায় চলে এলাম। এসে খেতে বসলাম, তখন বড় আম্মু বলল, এই গরুটাকে নামাজ পড়তে বলতেই পারো না, নামাজ পড়ে না। নিজের ভালো নিজে না বুঝলে মানুষকে যতই বলো কাজ হবে না। আর তোর সমস্যা কি? ঠিক মতো নামাজ পড়িস না কেন? যখন লাঠি পিটা করবো তখন মালুম পাবি। না আসলে পড়তে পড়তে ছুটে যাচ্ছে। হঠাৎ মারা গেলি তোর কি হবে? তুই কখনো চিন্তা করেছিস? আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে পড়বো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ফেসবুকে গেলাম, দেখি আপু লাইনে আছে, তো আয় মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? কিছুক্ষণ পরে রিপ্লাই এলো, ওয়ালাইকুম আসসালাম। বল, কি জন্য নক দিয়েছিস? এমনিতেই নক দিলাম, কেমন আছেন বলবেন তো? ভালো। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা আপনি আমার সাথে এমন কেন করেন? ভালো করে কথা বলেন না কেন? আমার কি আপনার ছোট ভাই মনে করতে পারেন না? বকবক না করে এখান থেকে সর। আমি আর কিছু বলার আগেই মেঘা আপু অফলাইনে চলে গেল। বুঝি না কেন যে আমার সাথে এমন করে। বিয়ে হলে কি যে হবে ওপরওয়ালা জানে। এত ভেবে কাজ নেই, এখন ঘুমাই। ফেসবুক চালাতে চালাতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই।
পরের দিন দরজা ধাক্কা দেখে আর বড় আম্মুর চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজছে। বুঝেছি নামাজ পড়ার জন্য উঠাচ্ছে। উঠছি বড় আম্মু। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে এলাম। তারপর আবারও শুয়ে পড়লাম। সকালে বড় আম্মু ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আজকে থেকে প্রতিদিন এমনভাবে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাব। আপনি প্রতিদিন উঠিয়ে দেবেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, এখন খেতে বস, খাবার দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। তারপর বাইরে এসে বাইক নিয়ে কলেজে চলে এলাম। মেঘাপুর বান্ধবী মাসা আপুকে দেখে বললাম, এই যে সুন্দরী, এত সেজে আসার কারণ কি? তোমাকে দেখানোর জন্য। হাই হাই, আমি তো তোমার ময়দা মাখা রূপের আগুনে চলে পড়ে গেলাম। मैं तो फिदा हो गया ময়দা সুন্দরীর উপর। হারামজাদা, দাঁড়া তুই। মাসা আপু তেরে এলো, তাই দৌড়াতে লাগলাম। বন্ধুদের কাছে চলে এলাম। গুড মর্নিং বন্ধুগণ। গুড মর্নিং। কি রে হিরো, আজকে মনে হচ্ছে হিরো হিরো লাগছে। লাগবে না কেন? ওর যে বিয়ের কথা চলছে, তাও আবার সিনিয়র চাচাতো বোনের সাথে। তাই নাকি? কবে থেকে? ভাই, বিয়ের দাওয়াতটা দিস কিন্তু। কতদিন বিয়ের দাওয়াত খাই না। সবুজের কথা শুনে সবাই হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছে, তাই রেগে বললাম, চুপ কর সারারা। আর সর ওদের মাঝে বসে পড়লাম। সবাই মিলে আমাকে নিয়ে মজা করছে। আমি শুধু চুপচাপ বসে ওদের কথা শুনে যাচ্ছি। কেন যেন মেঘাপো কথা বলছে, তো আমার ভালো লাগছে। কিছুক্ষণ পর ক্লাসে ঘন্টা পড়ে গেল, তাই সবাই উঠে চলে এলাম। এতক্ষণ সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিল। এসে ক্লাস করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইকের কাছে চলে এলাম। বাইক স্টার্ট দিয়ে চালাতে যাব, তখন কেউ বাইকে উঠে বসলো। পেছনে তাকিয়ে দেখি মাসি আপু। আমি কিছু বলতে যাব, তার আগে মাসি আপু বলল, আমাকে এই বাসায় নামিয়ে দিয়ে এসো। আচ্ছা। মাসি আপুর এমন ব্যবহারে একটু অবাক হলাম, কারণ এর আগেও এমন করেছে। আমি বাইক চালাতে চালাতে বললাম, আপু আপনার বাসার রাস্তাটা যেন কোন দিকে? তখন মাসি আপু আমার মাথায় একটা টোকা মেরে বলল, ফাজলামি না করে বাইক চালাও, আর ঘন ঘন ব্রেক করলে কিন্তু মাই খাবে। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। ফাজিল। আর তোমাকে না বলেছি আপনি করে না বলতে, তুমি করে বলতে পারো না। আপনি বড়, তাই সম্মান দেই আর কি। আচ্ছা যাই হোক, আপনার দিনকাল কেমন যাচ্ছে? কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। তাহলে তো ভালোই। রক্ত বের হচ্ছে না, ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না। তুমি কেমন আছো বলো, আর দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার আবার খারাপ লাগার কি আছে? কোনো প্যারাই নেই, সব সময় চিল। তাই? কথা বলতে বলতে মাসাপুদের বাসার সামনে চলে এলাম, তাই জোরে করে ব্রেক দিলাম। মাসাপু পুরো আমার উপর এসে পড়লো। নামো, চলে এসেছি। ফাজিল কোথাকার, এমন ভাবে কেউ ব্রেক করে? কেউ করে না, আমি মাঝে মাঝে করি। আচ্ছা এখন নামো। বাই, আর সাবধানে যাও। আগে জি। তারপর মুচকে এসে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে এলাম। এসে বললাম, বড় আম্মু তাড়াতাড়ি খেতে দান, অনেক ক্ষুধা লেগেছে। বস দিচ্ছি। আজ নামাজ পড়েছিস তো? হ্যাঁ গো আম্মাজান, এখন দয়া করে খেতে দেন। বড় আম্মু মুচকি হেসে খেতে দিল। আমি খাওয়া শেষে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে বড় আম্মুকে বললাম 1 কাপ কফি বানিয়ে দেওয়ার জন্য। বড় আম্মু কফি বানিয়ে দিল, তাই কফি হাতে নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে আমার খরগোশটাকে নিয়ে দোলনায় বসে কফি খাচ্ছি আর চারদিকে তাকিয়ে সব কিছু দেখছি। আল্লাহর কি অপরূপভাবে বানিয়েছে, দেখে মনটাই ভরে যায়। তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সবুজ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বল। কি করছিস? ছাদে দোলনায় বসে বসে কফি খাচ্ছি। খুব ভালো করেছিস। মনে প্রেম আর বিয়ের চিন্তা থাকলে সব কিছুই ভালো লাগবে। শালা, তোকে যদি ইচ্ছে মতো না পিটিয়েছি তো আমার নাম আকাশ না। দাঁড়া, আমি আসি। আমি ফোনটা কেটে কফি শেষ করে নিচে চলে এলাম। তারপর মগ রেখে আমার রুমে এসে রেডি হয়ে নিচে এসে বড় আম্মুকে বলে আড্ডার জায়গাতে চলে এলাম। দেখি সব হারামিগুলো বসে আছে। গিয়ে সবুজকে দেখতে পেলাম না,
কিন্তু ওর বাইক ঠিকই আছে, মানে হারামজাদা লুকিয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি ওর বাইকের চাকার হাওয়া বের করে দেব, তখন কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। ওই কোন শালা রে? আগে বল, তুই আমাকে মারবি না? তাহলে ছাড়বো, না হলে না। সবুজ, ছেড়ে দে, না হলে কিন্তু আরও মার দেব। আমি ছাড়ছি না, তুই কেলানি দিবি। আচ্ছা ছাড়, মারবো না। সত্যি তো? সবুজ ছাড়তেই আমি ওকে মারতে শুরু করলাম। কিছুক্ষণ মারার পর বললাম, বল, আর এমনভাবে সবসময় মজা করবি? বাবা গো, কি ব্যথা করছে। শালা, তুই না বললি আর মারবি না? ওটা বলতে হয়? খুব ব্যথা করছে শোনা। ভাই গো, এত জোরে মারার পরে বলছে লেগেছে কিনা। লাগার জন্য তো মারা। আচ্ছা যাই হোক, ব্যথার ওষুধ কিনে দিতে হবে নাকি? কি যে বলবো তোকে, থাক লাগবে না। তারপর সবাই আড্ডা দিতে রাতে বাসায় ফিরলাম। বাসায় আসতেই বড় আম্মু বলল, মাগরিব এসে নামাজ পড়েছিস? বড় আম্মুর কথা শুনে মাথা চুলকাতে লাগলাম। না, আসলে বড় আম্মু, হয়েছে কি? বাসা থেকে বের হ, তোর আজকে বাসায় জায়গা নেই। কি বলছো? হ্যাঁ শোনা, যা শুনছিস তাই। কাল থেকে পড়বো, সত্যি বলছি। না হবে না, তুই আজকে বাসায় আসতে পারবি না। বের হ বলছি, বের হ। বড় আম্মু, বলছি কি আজকের মতো ক্ষমা করে দাও না, আর এমন হবে না। তোকে আর কখনো জোর করব না। বড় আম্মু রাগ করে চলে গেল। আমি রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। বড় আম্মু খেতে দেন। বড় আম্মু কিছু না বলে খেতে দিল। বড় আম্মু এখনও রেগে আছে। খাওয়া শেষ। এবার বললাম, বড় আম্মু এখনও রেগে আছে? বড় আব্বু শুধু আমাদের কাণ্ড দেখছে, কিছু বলছে না। সত্যি বলছি, আগামীকাল থেকে এক ওয়াক্ত বাদ দেব না, আল্লাহর কসম। মনে থাকবে তো? খুব থাকবে। খাওয়া শেষ হতেই রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম। পড়া শেষ করে শুয়ে ফেসবুকে গেলাম। মেঘা আপুকে অ্যাক্টিভ দেখে মেসেজ দিলাম। বেশ কিছুক্ষণ পরে রিপ্লাই দিল। কিছু কি বলবি? না তেমন কিছু না, কেমন আছেন? আবারও বেশ কিছুক্ষণ পরে রিপ্লাই দিল। ভালো। খাবার খেয়েছেন? আচ্ছা, মেসেজ দেওয়ার জন্য তোকে অপমান করি, তাও কেন তুই নক দিস বলতো? আপনি আমার আপু হন, তাই অপমানিত বোধ হই, কিন্তু তাও কেন জানি না আপনাকে মেসেজ দিই। তুই অনেক বড় বেহায়া, তোর লজ্জা শরম কিচ্ছু নেই। আমার লজ্জা শরম ইগো সব কিছু আছে। তবে আপু, একটা কথা জানেন, আপনি একদিন আমার মেসেজের জন্য অপেক্ষা করবেন। আমার সাথে কথা বলতে ইচ্ছে হবে। আপনি একদিন আমার পিছনে বেহায়ার মতো আমার পিছনে পিছনে ঘুরবেন। স্বপ্ন দেখা বন্ধ কর, যেগুলো কখনো সম্ভব না সেগুলো তুই আমাকে শোনাচ্ছিস। তোর কথা শুনে খুব হাসি পাইল রে। আপনার হাসি পাক বা কান্না পাক, যেটা বাস্তব কথা সেটাই বললাম। আপনি একদিন পাগলের মতো কান্না করবেন। যখন আমার বলা কথাগুলো মনে পড়বে তখন আরও কান্না করবেন। তোর স্বপ্ন দেখা বন্ধ কর। আচ্ছা, এগুলো বাদ দেন। আর সামনের সপ্তাহে তো আছেন, তাই না? হুম। ও আচ্ছা, আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন। টাকা কি তোর বাবা দিবে? আমার বড় আপু দেবে। নিয়ে আসবেন কিনা বলেন? পারবো না। এর মধ্যে মেঘা আপু অফলাইনে চলে গেল। আমি আর একটু ঘোরাঘুরি করে শুয়ে পড়লাম। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। আজকে মেঘা আপু তার পড়া শেষ করে দেশে চলে আসছে, তাই আমি একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে এলাম। অপেক্ষা করতে লাগলাম। একটু পরে মেঘা আপু বেরিয়ে এলো, আর সাথে একটা ছেলে। ছেলেটা মেঘা আপুর সাথে আছে। মেঘা আপু ছেলেটার হাত ধরে আছে। এটা দেখে আমার অনেক রাগ হচ্ছে, আর বুকের ভিতরে যেন কেমন চিনচিন ব্যথা করছে। কারণ এই কয়েকদিন মেঘা আপুকে নিয়ে বাতে বাতে ভালোবেসে ফেলেছি। মেঘা আপু আমার ওই ছেলেটাকে আমার সামনে এনে বলল, রাজ, এটা আমাদের বাসার চাকর। আমি মেঘা আপুর কথা শুনে ওনার দিকে ফুকুসকে তাকালাম। মেঘা আপু মুচকি মুচকি হাসে। তখন ওই ছেলেটা বলল, বাহ, তোমাদের বাসার চাকরও দেখি অনেক দামি দামি পোশাক পরে। বলেই দুজনে জড়িয়ে ধরলো। এটা দেখে ভেতরটা ফেটে যাচ্ছে। ছেলেটা চলে গেল। তখন মেঘা আপু বলল, এভাবে না দাঁড়িয়ে থেকে ব্যাগগুলো গাড়িতে তোল। জি। ব্যাগ নিয়ে এসে গাড়িতে তুলে গাড়িতে উঠে পড়লাম। মেঘা আপু আগেই উঠে গেছে, তাই গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ছেলেটা কে? তুই জেনে কি করবি? বেশি কথা না বলে চুপচাপ গাড়ি চালা। আমি আর কিছু বললাম না, গাড়ি চালাতে লাগলাম। 1 ঘন্টা পরে বাসায় চলে এলাম। মেঘা আপু ভিতরে চলে গেল, আর আমি গাড়ি থেকে নামতেই কাজের লোক এসে ব্যাগ নিয়ে গেল। ভেতরে আসে দেখি মেঘা আপু বড় আব্বুকে জড়িয়ে ধরে আছে আর বলছে,
আবু তুমি কেন আমাকে নিতে যাওনি? এমনিতেই আকাশ তো গিয়েছিল। আচ্ছা যা, গিয়ে বিশ্রাম নে। মেঘা আপু তার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে এলাম। এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। ওই ছেলেটা আর মেঘা আপুর হাঁ করার কথা না মনে হতেই বুকের ভেতরটা আবারও কেমন করে উঠল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে গড়িয়ে পড়ল। ভালোবাসায় এত কষ্ট জানা ছিল না, জানবো কিভাবে? এর আগে কাউকে তো ভালোবাসিনি, জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। দুপুরে বড় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে গোসল করে অজু করে নামাজ পড়ে এলাম। তারপর বড় আব্বু বলল, আমরা একটা ডিসিশন নিয়েছি, তোর আর আকাশের বিয়ে দিব। আমরা চাই না যে এই সম্পত্তির কোনো ভাগ হোক, আর আমরা চাচ্ছি না যে কোনো বাইরের মেয়ে আমাদের বাসায় আসুক আর আমার মেয়ে বাইরে যাক। বড় আব্বুর কথা শুনে মেঘা আপু খাওয়া থামিয়ে দিয়ে বলল, তুমি কি বলেছ? তোমার মাথা ঠিক আছে? ও আমার থেকে 2 বছরের ছোট, আর আমি এই এতিম ছোট লোককে বিয়ে করতে পারবো না। মেঘ, মুখটা সামলে কথা বল। এরপর যদি কখনো শুনি আকাশকে তুই ছোট লোক আর এতিম বলেছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। কি বললি তুই? তুই অন্য কাউকে ভালোবাসিস আর ওই ছেলেটাকে বিয়ে করবি? তোর সাহস কি করে হয় আমার সামনে এইগুলো বলার? তাহলে শোন, এখন আর তোর কোনো মতামত নিব না। আগামীকালকেই আকাশের সাথে তোর বিয়ে হবে। বড় আব্বু, আবু যেহেতু রাজি না তাহলে থাক না, আপু যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিয়ে দেন। তুই চুপ থাক, আমি যেটা বললাম সেটাই হবে। দুনিয়া উলটপালট হয়ে গেলেও আমার কথা এক চুলও নড়চড় হবে না। আমি ওকে বিয়ে করব না। মেঘা আপু কথা বলেই উঠে চলে গেল। বড় আব্বুর রাগে চোখ লাল হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে উঠে রুমের সামনে আসতেই মেঘা আপু আমার গেঞ্জির কড়া ধরে টানতে টানতে তার রুমে নিয়ে এসে 2টা থাপ্পড় দিল। থাপ্পড় 2টা এত জোরে মেরেছে চোখে আবছা আবছা দেখতে শুরু করেছি। মাথা ঝাঁকিয়ে ঠিক হওয়ার চেষ্টা করছি। তুই যদি বিয়ে না ভাঙিস তাহলে তোর কি অবস্থা হবে তুই ভাবতে পারবি না। যদি তোর আর আমার বিয়ে হয়ে যায় তাহলে তোর জীবন জাহান্নাম বানিয়ে ছেড়ে দিব। যা আব্বুর সাথে কথা বলে বিয়ে ভাঙ। আমি বড় আব্বুর মুখের উপর কথা বলতে পারবো না, আর অবাধ্য হতেও পারবো না। আপনি বিয়ে না করতে চাইলে আপনি কিছু করেন। যা এখান থেকে। আমি গালে হাত দিয়ে রুমে চলে এলাম। বাপরে বাপ, হাতে কি জোর, গালটা টনটনে ব্যথা করছে। জানি না আমার ভাগে কি আছে। রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে নিচে এসে তো অবাক, কারণ বাসা সাজাতে শুরু করেছে। আর মেঘা আপুর আর আমার মামা মামি, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোনেরাও চলে এসেছে। আকাশ, তোর ফ্রেন্ডদের ইনভাইট কর। বড় আব্বু আরেকবার ভেবে দেখলে হতো না? মেঘা আপু বিয়েটা কখনো মেনে নেবে না। বেশি কথা বলে, তুই তোর কাজ কর। আমি আর কিছু বলার সাহস পেলাম না। ওখান থেকে এসে অজু করে নামাজ পড়ে ছাদে এলাম। ছাদে এসে দেখি মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনেরা আড্ডা দিয়েছে। আমি ওদের কাছে যেতেই ফুফাতো বোন বলল, ভাইয়া, মেঘা আপুর সাথে তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, ফুপিকে বলে তোর বিয়ে দিতে বলছি। এই না, এটা একদম করবি না, না হলে আমার শরীরে ছাল থাকবে না। এমনভাবে সবাই আড্ডা দিতে লাগলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সবুজ ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ বল। আড্ডা দিতে আয়। না রে, আজকে যাব না, আজকে বাসায় অনেক মেহমান। আচ্ছা শোন, আগামীকাল তোদের দাওয়াত রইল, ওদেরকে একটু বলে দে। কিসের দাওয়াত? আমার বিয়ের। বড় আব্বু তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেললো। কিছু হয়েছে কি? হয়েছে, তোকে পরে সব কিছু বলবো। আচ্ছা বাইরে। ফোনটা কেটে দিলাম। বেশ কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়ে রুমে চলে এলাম। রুমে এসে দেখি মেঘা আপু বসে আছে। তোকে আবারও বলছি বিয়েটা ভেঙে দে, তা না হলে তোকে খুব পস্তাতে হবে, এই বলে দিলাম। আপনি কিছু চাইলেও করতে পারবেন না। বড় আব্বু কেমন সেটা ভালোভাবেই জানেন। মেঘা আপু আর কিছু না বলে রাগে কটমট করতে করতে চলে গেল। কিছুক্ষণ পরে মাইশা আপুকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য তো ঠিক দেখেই উঠেছিল, তো কি মনে করে ফোন দেওয়া হলো? প্রেম করব তাই। তাই? আচ্ছা, প্রেম কিভাবে করে? ওই যে ওভাবে। আচ্ছা, অনেক মজা হলো। আগামীকাল আপনার দাওয়াত রইল। আগামীকাল আমার বিয়ে। তোমার বিয়ে মানে? মজা করিও না তো। সত্যি বলছি,
আগামীকাল আমার বিয়ে মেঘা আপুর সাথে। আমার বিয়ে, সব কিছু এত তাড়াতাড়ি হলো যে আগে থেকে বলতেই পারিনি। বলছো কি? আচ্ছা, আগামীকাল চলে আসবেন বলেই ফোনটা কেটে দিলাম। তারপর বাকি বন্ধুদের ফোন করে বলে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ফুফাতো বোন এলো, এসে বলল, ভাইয়া তোমার হাতটা দাও, তোমার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিই। মেঘা আপুকে বললাম কিন্তু ঝাড়ি মেরে তাড়িয়ে দিল। না রে, আমারও ভালো লাগছে না, মেহেদি দিতে ইচ্ছে করছে না। আরে দাও তো। জোর করে সবাই মিলে মেহেদি দিয়ে দিল। বড়ামু আমার রুমে এলো, এসে বলল, এই তোরা যা খেয়ে নে। আকাশ খাবি না? খাবো, কিন্তু কিভাবে? সব কয়টা মিলে জোর করে মেহেদি দিয়ে দিল। আমাকে তাহলে খাইয়ে দাও। আচ্ছা দাঁড়া, খাবার নিয়ে আসছি। বলে বড়াম্মু চলে গেল। আমি রুমে আসি, একটু পরে খাবার নিয়ে এলো। তারপর আমাকে খাইয়ে দিতে লাগলো। এটা কি ঠিক হচ্ছে? আবু যেহেতু রাজি না, তাহলে কেন জোর করে বিয়ে দিচ্ছে? আমি কি বলবো বল? তোর বড় আব্বুকে তো চিনিস কেমন, আর মেঘাও কেমন বেড়ে গেছে। জানি না মেয়েটা কেন এমন। মেঘা আপু তো আমাকে হুমকি দিচ্ছে, যদি বিয়ে হয় তাহলে আমার নাকি কি করবে তার ঠিক নেই। বলিস কি? এই এই তোর কপালে আঙুলের ছাপ মনে হচ্ছে। তোর আবার কে মারলো? মারলে আর কে মারতে পারেন আপনি বলেন? মেঘা আপু মেরেছে। ওকে, তো দাঁড়া, ওর গাল লাল করছি। কেমনে আমার ছেলেটাকে থাপ্পড় মারে? কিছু বলতে হবে না, আপু তো একটা ছেলেকে ভালোবাসে বলেছিল। আমাকে মানবে কিনা জানি না। ঠিক মেনে নিবে। বিয়ে হয়ে গেলে না মেনে কি উপায় থাকবে? এমনভাবে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই বড় আম্মু চলে গেল। আরও একটু পর হাত ধুয়েছে, শুয়ে পড়লাম। রাত অনেকটা হয়েছে, তাই ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসে না। কিছু হবে আল্লাহ জানেন। বেশ কিছুক্ষণ পরে ঘুম এলো। এই সকালে ফুপাতে বোনের ডাকে ঘুমটা ভাঙলো। ভাইয়া তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি। এমন ডাকাডাকি শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। কি? আমি তোমার বউ তো উধাও। ওধাও মানে? মেঘা আপু রুমে নেই, এমনকি বাসার কোথাও নেই, আর ফোনেও পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি? এখন তাড়াতাড়ি ওঠো। আমি তাড়াতাড়ি উঠে নিচে এলাম। নিচে এসে দেখি অনেকে অনেক কিছু বলা বলি করছে। বড় আব্বু বড় আম্মু সোফায় বসে আছে। বড় আব্বুর রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আমি নিচে যেতেই বড় আম্মু আমার কাছে এলো। বড় আম্মু, কি হয়েছে? মেঘা বাসা থেকে পালিয়েছে। ও এমন করবে ভাবতেই পারিনি। আমি কি বলবো বা আমার কি বলা উচিত বুঝতে পারছি না। আমি সোফায় বসে পড়লাম। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে, চোখ দিয়ে পানি বের হয়ে আসতে চাইছে। আমি কল্পনাও করতে পারিনি মেঘা আপু পালিয়ে যাবে। বুকের ভেতর খুব ব্যথা করছে। বড় আম্মু আমার পাশে বসলো। বড় আম্মুর চোখে পানি। কি হলো, কান্না করছেন কেন? আমরা তোর জীবনটা নষ্ট করে দিলাম। কান্না করবেন না, আমি মেয়ে মানুষ না যে আমার বিয়ে ভেঙে গেছে বলে আর বিয়ে হবে না। আচ্ছা, এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপু কোথায় যেতে পারেন? পেলে হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। ছেলেটা বাসা কোথায় জানিস? ওর জন্য একদম কান্না করবে না। আজকে থেকে আমার কোনো মেয়ে নেই। আজকে থেকে ভুলে যাও আমাদের কোনো মেয়ে ছিল, আর ওকে পেলে তো মেরেই ফেলবো। আমি চুপ করে বসে আছি। বড় আম্মু কান্না করে যাচ্ছে। বড় আব্বু ফোন করে সবাইকে আসতে বারণ করলো। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল। অনেকে এলো, তাই বড় আব্বু ওদের সরি বলে চলে যেতে বললেন। বসে আছি, তখন বন্ধুরা এলো। আমি ওদের দেখে ওদের কাছে গেলাম। কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? আমি সবুজের কথা শুনে ওদের সবই বললাম। সব শুনে সবুজ বলল, তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আচ্ছা তোরা তাহলে যা, আর থাকলে থাক। ওরা আর কিছুক্ষণ থেকে চলে গেল। আমি রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম। তারপর শুয়ে চোখের উপর হাত দিয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। ছোটবেলায় আব্বু আম্মুকে হারিয়েছি, আর এখন যাকে ভালোবাসি সেও হারিয়েছে। ভেবেছিলাম বিয়ে হলে আমার ভালোবাসা ঠিক মানিয়ে নেব, কিন্তু সব কিছু শুরু হবার আগেই শেষ হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে, কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কান্না করলে অনেকটা কষ্ট দূর হয়ে যেত। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। দুপুর হয়ে গেল, তাই উঠে ওয়াশরুমে চলে এলাম। এসে ঝর্ণা ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজে বেরিয়ে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আমার এমন চোখ লাল দেখলে বড় আম্মু কি বলবে কে জানে। রুমে কারো আসার শব্দ পেয়ে পেছনে তাকালাম, দেখি বড় আম্মু।
আয় খেয়ে নে। যান, আমি আসি। বড় আম্মু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার এমন অবস্থা দেখে বলে, সরি রে বাবা, তোকে এমন ভাবে কষ্ট দেওয়ার জন্য আমরা বুঝতে পারিনি এমন ভাবে কষ্ট দিয়ে ফেলবো। আমি বড় আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। কান্না করবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি কোনো কষ্ট পাইনি। সেটা তোকে দেখে বুঝতে পারছি তুই কষ্ট পেয়েছিস না পাসনি। প্লিজ কান্না করবেন না, হয়তো আমার ভাগ্যে এইটুকুই ছিল। আচ্ছা চলেন, নিচে চলেন, খাবো, অনেক খিদে পেয়েছে। বড় আম্মুর চোখের পানি মুছে দিলাম। চলেন, খাইয়ে দিবেন। বড় আম্মুকে সাথে নিয়ে নিচে চলে এলাম। বড় আম্মু প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিল। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে ঘুমানোর চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ পরে ঘুম এলো। বিকেলে ফোনের রিংটনে ঘুম ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সবুজ ফোন দিয়েছে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল। আড্ডা দিতে আয়। না রে, ভালো লাগছে না। আরে আয়, ভালো লাগবে। আচ্ছা, আমরাই আসছি। সবুজ ফোন কেটে দিল। আমি ওভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে ছাদে দোলনায় বসে আছি আর গাছগুলোর দিকে তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল। বড় আব্বু এমন চাপ না দিলে হয়তো পারে যেত না। কত স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন ভেঙে গেল। কিছুক্ষণ পরে কারো আসার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখছি সবুজ আর বাকি বন্ধুরা। ওরা এসে আমার পাশে বসলো। কেমন আছিস তোরা? আমরা তো ভালো। আচ্ছা চল কোথাও থেকে ঘুরে আসি, তোর ভালো লাগবে। আরে না। চল তো। সবুজ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। তারপর বাইরে এসে বলল, বাইকে ওঠ। বাইকে উঠে পড়লাম। সবুজ চালাতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সবুজ আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। ভেতরে রুমে চলে এলাম। তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ কেন করছো না? হঠাৎ করে ফোন নষ্ট হয়ে গেছে। বলো কি হয়েছে? বিয়ে হয়ে গেছে? তোমাকে ভালোবাসি, আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি এখন হোটেলে আছি। আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি এখানে এসে আমাকে নিয়ে যাও। কি পাগল নাকি? আমি তোমাকে নিয়ে কোথায় যাব? আমি জানি না তুমি কি করবে। তুমি আমাকে আজকে বিয়ে করবে এবং তোমার বাসায় নিয়ে যাবে। সরি, আমি পারবো না। আমার পরিবার অমতে না জানিয়ে বিয়ে করতে পারবো না। কি বলছো কি? আমি ঠিক বলছি। তুমি তোমার পরিবারের লোকজনকে না ভালোবাসতে পারো, কিন্তু আমি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এতদিন প্রেম করে এখন বলছো বিয়ে করতে পারবে না? আমি এগুলো শুনবো না। কে তোমার সাথে প্রেম করেছে? আমি শুধু টাইম পাস করার জন্য প্রেম করেছি। আর যদি তোমার সম্পত্তি পেতাম তাহলে বিয়েটা করে নিতাম, কিন্তু ওটা তো এখন পাবো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমাকে এগুলো মিথ্যে বলছো। সব সত্যি। আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে বিয়ে করতে পারবো না। রাজের মুখ থেকে এমন কথা শুনে মেঘাপুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল আর হাত থেকে ফোনটা পড়ে গেল। যার জন্য কিনা পরিবার ছেড়ে চলে এসেছে আর সেই কিনা ওকে ছেড়ে দিল। আর যাকে নাকি ভালোবাসে সেই কিনা ওকে ভালোবাসে না, ওর সাথে টাইম পাস করেছে। মেঘাপু বিছানায় বসে পড়লো আর ভাবতে লাগলো এখন সে কি করবে, কোথায় যাবে। পরিবারকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। আমি এখন কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। না বাসায় ফিরে যাব, কিন্তু কোন মুখে বাসায় যাব, কি জবাব দিব? না, আমি বাসায় ফিরে যাব, যা হবার হবে, তাছাড়া আর কোনো পথ নেই। মেঘাপু চোখ মুছে বলল, না, আমি কান্না করব না। কার জন্য কান্না করব? যে আমাকে ভালোবাসে না তার জন্য। সকালে আমি বাসায় ফিরে যাব, আর ওকে তো ছাড়বো না, জেলের ভাত খাইয়ে ছাড়বো। তা থাক, ও সুখে থাক। ও না হয় আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো ভালোবেসেছি। ওইদিকে মেঘাপু এসে কলিং বেল দিতেই বাসার কাজের লোক দরজা খুলে দিল। কাজের লোক দরজা খুলে দিতে মেঘাপু বাসার ভেতরে যায়। বড় আম্মু সোফায় বসে টিভি দেখছিল। মেঘাপুকে দেখে দাঁড়িয়ে যায়। তারপর মেঘাপুর কাছে গিয়ে করে দুইটা থাপ্পড় দিয়ে বলে, তুই এখানে কি করতে এসেছিস? বাসা থেকে বেরিয়ে যা, তোর এই বাসায় কোনো জায়গা নেই, বেরিয়ে যা। মেঘাপু মাথা নিচু করে আছে। মাথা নিচু করে বলল, আমি বাসা ছেড়ে কোথায় যাব? যার জন্য বাসা ছেড়ে গেছিস তার কাছে যা, তোর এই বাসায় কোনো জায়গা নেই, তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা। যার জন্য বাসা ছেড়ে গেছি সে আমাকে ছেড়ে দিয়েছে, আমার যাবার কোনো জায়গা নেই। তোর এখানেও জায়গা নেই, এখান থেকে চলে যা। প্লিজ আম্মু, এভাবে বলো না। আমার যাবার কোথাও জায়গা নেই, তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমাকে আম্মু বলে ডাকবি না, আমার কোনো মেয়ে নেই, আর বাসা থেকে বেরিয়ে যা। বসে আছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বড় আম্মু ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম,
হ্যাঁ বড় আম্মু বলেন। বাসায় আয়, মেঘা বাসায় এসেছে। আর তোর বড় আব্বুকেও ফোন দিয়ে ডেকেছি, জানি না তোর বড় আব্বু আসলে কি হবে। আচ্ছা আসি। ফোন কেটে উঠে হাঁটতে লাগলাম। তখন সবুজ বলল, কিরে কি হলো, কোথায় যাচ্ছিস? মেঘা আপু বাসায় এসেছে তাই যাচ্ছি। তারপর কলেজ থেকে বাসায় চলে এলাম। দরজা দিয়ে ঢুকতেই থাপ্পড় মারার শব্দ শুনতে পেলাম। ভেতরে এসে দেখে মেঘা আপু নিচে পড়ে আছে আর বড় আব্বু দাঁড়িয়ে আছে আর বলছে, এই মুহূর্তে তুই বাসা থেকে বেরিয়ে যা, না হলে তোকে খুন করে ফেলবো। কি হলো, আমার কথা কানে যায় না? তুই কি শুনতে পাস না নাকি? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তোকে তো আমি মেরেই ফেলবো। বড় আব্বু কথাটা বলে তার রুমে চলে গেল। তারপর উনি ওনার পিস্তল নিয়ে এসে মেঘা আপুর দিকে তাক করে দাঁড়ালো। আমি মেঘা আপুকে ধরে ওঠালাম। তারপর আপুর সামনে দাঁড়িয়ে বললাম, কি করছেন? আপনার মাথা ঠিক আছে? তুই আমার সামনে থেকে সরে যা। ওকে আমি মেরেই ফেলবো। ওর জন্য আমার মান সম্মান সব কিছু হারিয়েছি। পিস্তলটা নামান। ওকে তো আমি মেরেই ফেলবো। প্লিজ বড় আব্বু, ওটা নামান। আর যদি মারেন তাহলে আগে আমাকে মারেন, তারপর মেঘা আপুকে মারেন। আমি বড় আব্বুর কাছে গিয়ে পিস্তলটা মাথায় ঠেকে বললাম, মারেন। বড় আব্বু পিস্তলটা ফেলে দিল। দেখুন বড় আব্বু, মানুষ মাত্রই ভুল হয়। মেঘা আপু ভুল করেছে, তাই বলছি ওনাকে ক্ষমা করে দেন। বড় আব্বু সোফায় বসে পড়ল। আমি আপুর হাত ধরে বললাম, চলেন আপু। আমার কথা শুনে আমার দিকে তাকালো। তারপর আমার সাথে হাঁটতে লাগলো। ওনার রুমের সামনে এসে বললাম, যান ফ্রেশ হয়ে নেন। আর সরি এমন হাত ধরার জন্য। মেঘা আপু রুমের ভেতরে চলে গেল আর আমি আমার রুমে এসে ব্যাগ রেখে চেঞ্জ করে সোফায় বসে পড়লাম। হায় রে জীবন, এই পৃথিবীর মানুষগুলো অনেক আজব। কিছুক্ষণ বসে তো থেকে নিচে এলাম। বড় আব্বু বড় আম্মু বসে আছে। আমি ওনাদের মধ্যেখানে বসে পড়লাম। এমনভাবে মন খারাপ করবেন না, যা হবার ছিল হয়ে গেছে। এগুলো নিয়ে যত চিন্তা করবেন তত মাথা ব্যথা করবে, রাগ হবে। নিজের সন্তানের ওপর কেউ এমনভাবে রাগ করে থাকে বলেন? আমি অফিসে গেলাম। বড় আব্বু উঠে চলে গেল। বড় আম্মু এমন মন খারাপ না করে কাজ করেন তো। ওহ, মনে হয় আপনার কাজ নেই। আচ্ছা, আমি আপনার কোলে মাথা রাখছি, আপনি একটু হাত বুলিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোর জন্য রাগ করে থাকতেই পারি না। তোকে আমি আমার মেয়ের থেকে অনেক ভালোবাসি। বড় আম্মুর কোলে মাথা রাখতে রাখতে বললাম, জানি তো আপনি আমাকে অনেক ভালোবাসেন বড় আম্মু। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর অনেক ভালো লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখন আমার কাছে। এখন যে ঘুমিয়ে পড়লাম, জানি না দুপুরে ঘুম ভাঙলো বড় আম্মুটাকে। যা গোসল করে নামাজ পড়ে আয়। আচ্ছা মেঘাকে ডেকে নিয়ে আয় তো। যাচ্ছি। আমি উঠে মেঘা আপুর রুমের সামনে এসে বললাম, আপু খেতে আসেন। খেতে ইচ্ছে করছে না। রাগ না করে খেতে আসেন, খাবারের উপর রাগ করে থাকতে নেই। আসছি। আমি নিজে চলে এলাম। দেন খেতে দেন। মেঘা আপু আসে। বড় আম্মু মুচকে এসে খাবার দিল। আমি খেতে লাগলাম। একটু পরে মেঘা আপু এসে খাবার টেবিলে বসলো। বড় আম্মু খাবার দিল, তাই মেঘা আপু খেতে লাগলো। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। খুব সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু সিগারেট পাবো কোথায়? না, রাত ছাড়া উপায় নেই। শুয়ে আছি, তখন ভেতরে আসতে পারি? মেঘাপুর কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম। জি আসেন, আর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমার রুমে নক না করে যে কোনো সময় আসতে পারেন। মেঘাপুর ভিতরে এসে বিছানার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? এতদিন তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি। আমি খুব অনুতপ্ত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আরে ক্ষমা চাওয়ার কি আছে? ওগুলো আমি কিছু মনে করিনি। আর করলে কি আপনাকে প্রতিদিন নখ দিয়ে কথা বলতাম? আর যান গিয়ে ঘুমিয়ে পড়েন, আর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মেঘাপু চলে গেল। আমি শুয়ে থাকলাম না, এভাবে সময় পার হবে না, মুভি দেখি বলেই একটা মুভি দেখতে লাগলাম। দুইটা মুভি দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। উঠে নামাজ পড়ে এসে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি মেঘা আপু দোলনায় বসে আমার খরগোশের সাথে খেলা করছে। আমি দোলনার পাশে যেতেই বললাম, কখন ঘুম থেকে উঠলেন? কিছুক্ষণ আগে। এটা কবে নিয়েছিস? 3-4 মাস হয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? বস। না ঠিক আছে, এতক্ষণ তো বসেছিলাম। বসেছিলি মানে? বসে বসে মুভি দেখছিলাম, এই আর কি। কি হয়েছে চলেন। আবার চলে এলেন যে? ছেলেটা কি বলেছে? আমার কথা শুনে মেঘা আপু আমার দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না।
এতদিন আমার সাথে প্রেম করে বলছে এখন বিয়ে করতে পারবে না, বলেছে ওর পরিবারের অমতে বিয়ে করতে পারবে না, ওর পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করবেও। ও, পড়াশোনা তো শেষ করে আসলেন, এখন কি করতে চান? মানে জব করবেন নাকি? আব্বুর অফিসে বসবো। ও, ভালোই। কিন্তু আব্বু কি দিবে? কেন দেবে না? আপনি ওনার মেয়ে, আপনাকে দেবে না তো কাকে দেবে? আচ্ছা, আপনার যদি ভয় করে তাহলে আমি রাতে বড় আব্বুকে বলে। মেঘা আপু চুপ করে থাকলো। আমি কিছু বললাম না। ফোনটা বাজতেই পকেট থেকে ফোনটা বের করে বললাম, হ্যাঁ বলো। তুই কোথায় আছিস? আড্ডা দিতে আয়। আসছি। ফোনটা কেটে উঠে চলে এলাম। বাইরে এসে বাইক নিয়ে আড্ডা জায়গায় চলে এলাম। গতকাল খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি নিয়ে আয়। টাকা দে, নিয়ে আসছি। আমি টাকা দিতেই সবুজ সিগারেট নিয়ে আসলো। তারপর মারলাম চোখ টান। মেঘা আপু তো এসেছে। তারপর ওদের সব বললাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। জানি বড় আম্মু জিজ্ঞেস করবে নামাজ পড়েছি কিনা, কিন্তু আজকে পড়েছি। এসে বড় আম্মুর পাশে বসে কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। নামাজ পড়েছিস? হ্যাঁ পড়েছি। বড় আব্বু কোথায়? বল, কি বলবি? মেঘা আপু তো পড়াশোনা শেষ, তো বলছি কি ওনাকে অফিসে বসতে বলেন। আমার অফিসে ওর জায়গা নেই, তুই বসলে বস। কি যে বলেন না, আমার পড়াশোনা শেষ হতে আরো অনেক দেরি। মেঘা আপুকে বসতে বলেন। ওকে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই বসলে বল, না হলে চুপচাপ থাক। খুব বড় হয়ে গেছিস তাই না? হ্যাঁ তা তো হয়েছি, আমি আপনার থেকে 4 আঙ্গুলের বড় হয়েছি। হারামজাদা, ওই বড় হওয়ার কথা বলিনি। আর তোর পড়াশোনা নেই, এখানে শুয়ে আছিস কেন? পড়াশোনা তো আছেই, একটু পরে যাব। আচ্ছা ওঠ, খেয়ে নে। মেঘা ওঠ। হ্যাঁ, আমি উঠে বসলাম। তারপর খাবার টেবিলে বসলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর রুমে চলে এলাম। এসে বই খুলে পড়তে বসলাম। দেখলাম মেঘা আপু এলো। জি, কিছু বলবেন? কিছু বলা ছাড়া কি আসতে পারি না? না, এর আগে তো কখনো আসেন না, যদিও মালয়েশিয়া থেকে আসতেন। সবসময় রুমের ভিতরেই থাকতেন, তেমন বাইরে বের হতেন না। বড় আব্বু আম্মুর সাথেও কথা বললেও আমার সাথে কথা বলতেন না। পুরনো কথাগুলো মনে করিয়ে দিয়ে এমন আভাবে আঘাত করবি? না আসলে, আচ্ছা যাই হোক, বসেন। যতই হোক আপনি আমার রুমের অতিথি। হ্যাঁ, আচ্ছা পড়াশোনা কেমন চলছে? চলছে ভালোই। বড় আব্বু এখনো রেগে আছে, তাই ওভাবে বলেছিল রাগ ভেঙে গেলে ঠিক হয়ে যাবে। তোরগুলো বাদ দে, আর কোনো কথা নেই। যখন কথা বলছিস ওগুলো নিয়ে কথা বলছিস। তাছাড়া আর কি বলবো, আমি তো আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, যাক থাক তুই তাহলে পড়, আমি রুমে যাই। মেঘা আপু চলে গেল। আমি পড়াতে মনোযোগ দিলাম। বেশ কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। নিচে এসে দেখি বড় আম্মু আর মেঘা আপু হেসে হেসে কথা বলছে। যাক, বড় আম্মুর রাগ ভেঙেছে। বাহ, মার মেয়ে খুব হেসে হেসে কথা বলছে দেখছি। যতই হোক মা তো, সন্তানের উপর কি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি? খুব ভালোই তো। আচ্ছা এখন খেতে দেন, কলেজে যেতে হবে। আমি খেতে বসে গেলাম। বড় আম্মু খাবার দিল, তাই খেতে লাগলাম। খাওয়া শেষ করে রেডি হয়ে কলেজে চলে এলাম। আকাশ দাঁড়াও। হ্যাঁ আপু বলেন। মেঘার কোনো খোঁজ পাওয়া গেছে? মেঘা আপু গতকাল বাসায় চলে এসেছে। ও আচ্ছা, যাবে তখন সাথে আমাকে নিয়ে যাবে। আমিও তোমার সাথে তোমার বাসায় যাব। বন্ধুদের কাছে চলে এলাম। এসে আড্ডা দিতে লাগলাম। ক্লাসের সময় হলে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে আবারও সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। তখন মাইশা আপু এসে বলল, বাসায় যাবে না? আচ্ছা চলেন। থাক তোরা। বন্ধুদের কাছ থেকে উঠে বাইকের কাছে এসে উঠে পড়লাম। মাইশা আপু উঠে পড়লো, তাই চালাতে লাগলাম। ভালোভাবে ধরেন, না হয়তো পড়ে যাবেন। বেশি কথা না বলে ভালোভাবে বাইক চালাও। সেদিনের মতো করলেই এবার কিন্তু মার খাবে। মাইশা আপুর কথাটা বলতে দেরি, কিন্তু আমার ব্রেক চাপতে দেরি হলো না। মাইশা আপু মারতে শুরু করলো। লাগছে তো। তুমি অনেক বদমাইশ। দাঁড়াও, যেতে দাও, তারপর আন্টিকে বলবো। কি বলবে? যে আমি তোমাকে এমন ধাক্কা দিই? বলো, সমস্যা নেই। কুত্তা হারামি, তুমি কখনো ভালোই হবে না। হ্যাঁ, তারপর বাসায় চলে গেলাম। আসে দেখি মেঘা আপু দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি জোরে ব্রেক করতেই আবার মাইশা আপু আমার ওপর এসে পড়লো। আপনি এত লুচু কেন বলেন তো? এমন গায়ের ওপর পড়েন কেন? মাইশা আপু বাইক থেকে নামতেই মারতে শুরু করলো।
আরে আপু, লাগছে তো। বলো, আর এমন করবা? না, আচ্ছা ভেতরে যান। আমি বাইক পার্কিং করে ভেতরে এলাম, তারপর রুমে চলে গেলাম আর মাইশা আপু মেঘা আপুর কাছে গেলাম। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? ভালো। হঠাৎ কি হলো বুঝলামই না। চলে গেলে, আবার চলে গেলি, ঘটনা কি? তারপর মেঘা আপু সব বলল। সব শুনে মাইশা আপু চুপ করে থাকলো। আকাশ কি তোর সাথে এমন বিহেভিয়ার করে, আর তুই কি ওর সাথে এমন করিস? কেমন? এই যে এখন যেটা দেখলাম। হ্যাঁ, তবে যদি ওর সাথে বাইকে আসি, সেই দিন এমন দুষ্টুমি করে হারামজাদা যে যত বলি তত যেন বেশিই করে। তবে যাই বলিস না কেন, আমার ভালোই লাগে। তুই তো ওকে বিয়ে করলি না, তাই ভাবছি আমি ওর সাথে প্রেম করব। খুব ভালো তো, কর। বারণ করেছে কে? ডাকবো নাকি? আমি সাহায্য করব। মনে হচ্ছে কিছু পড়ছে। তুই যাই বল, তোর চাচাতো ভাই কি আমার কিন্তু ভালোই লাগে। বান্ধবী, তুমি মনে হচ্ছে ও রেগে যাচ্ছ। আজও আমি রাগ করতে যাব কেন? তাই নাকি? রাগ না করলেই ভালো। তো এখন কি করবি ভাবছিস, বিয়ে না জব? জব। নিচে চল। ফ্রেশ হয়ে নিচে এলাম, এসে দেখি মেঘা আপু আর মাইশা আপু খাবার টেবিলে বসে আছে। আমি এসে ওদের সামনের চেয়ারে টেনে বসে পড়লাম, খাচ্ছি। তখন কেউ আমার পায়ে তার পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। মেঘা আপু আর মাইশা আপুর দিকে তাকালাম, দুদিনই চুপচাপ খাচ্ছে। মেঘা আপু এমন করবে না, করলে মাইশা আপুই করবে। আবার সুড়সুড়ি দিল। আমি এবার দিলাম পা দিয়ে জোরে একটা লাথি। মেঘা আপু চিৎকার দিল। কেন? কি হলো, এমন ভাবে চিৎকার দিলি কেন? না আম্মু, তেমন কিছু না, মুখে মরিচ পড়েছে তো, তাই পানি চলে। দাঁড়ো, তাড়াতাড়ি। মেঘা আপু পানি খেতে লাগলো। আমি ভাবলাম আমি লাথি দেওয়ার জন্য মেঘা আপু চিৎকার করলো। এখন দেখছি মরিচ মুখে পড়েছে, তাই এমন করছে। তাহলে লাথি লাগলো কার পায়ে? বুঝলাম না। আর কেউ সুরসুরি দিল না। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। সে আছে। তখন মেঘা আপু আর মাইশা আপু এলো। আপনারা কিছু বলবেন? কিন্তু ঘুমাবো। তোকে এখন ঘুমাতে হবে না, আমাদের সাথে আড্ডা, তারপরেই ঘুরতে যেতে হবে। পারবো না। আপনারা দুজন আড্ডা দেন আর আপনারা ঘুরতে যান। আরে আয়। না, আমার ঘুম পাচ্ছে, আমি পারবো না। তুই উঠবি নাকি তোর লুঙ্গি ধরে টান দিব? কি? হ্যাঁ, এখন তাড়াতাড়ি উঠবি না তোর লুঙ্গি ধরে টানটানি করবো। আমাকে ছোট পেয়ে এমনভাবে অত্যাচার করবেন, জাতি কিন্তু সহ্য করবে না। তোর জাতির গোষ্ঠী মারি। উঠবি নাকি বল? আপনারা দুজন তো আছেন, তাহলে আমাকে নিয়ে টানাহাঁচা করছেন কেন? আমার খুব ঘুম পাচ্ছে। মেঘা আপু এগিয়ে আসতেই উঠে বসলাম। ছুছাই, প্যারা আর প্যারা। আগেই ভালো ছিলাম, কোনো প্যারা ছিল না। বলেন, কি বলবেন? আচ্ছা ঘুমা। আবার শুয়ে পড়লাম। মেঘা আপু আর মাইশা আপু চলে গেল, দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে বড় আম্মুকে বলে বাইরে চলে এলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোয়ার নাম্বার থেকে ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে বলছেন? আমি মেঘা। ও আপনি, কিছু বলবেন কি? কোথায় তুই? বন্ধুদের সাথে। তোকে বলছিলাম না আমার সাথে ঘুরতে যাবি, তাহলে গেলি কেন? এমনিতেই। তুই শুধু বাসায় আয়। কথাটা বলেই মেঘা আপু ফোনটা কেটে দিল। এটা কি হলো বুঝলাম না। আর নাম্বার পেলো কোথায়? মনে হয় বড় আম্মুর কাছ থেকে নিয়েছে। এরপর বাসায় আসলাম। কি হলো আপু, আসেন। আপনি এমনভাবে কি দেখছেন? আপনি কি জানেন বড় আম্মু আপনার থেকে আমাকে ভালোবাসে? সেটা তো দেখতেই পাচ্ছি। আম্মু বলো, এর কি করব? আকাশ আবার কি করলো? ওকে বললাম যে তুই আমাদের সাথে ঘুরতে যাবি, কিন্তু আমাদের সাথে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পালিয়েছে। আপনার মাসা আপু তো ছিলেন, আমি আপনাদের সাথে কি করতাম? আর আপনি একা থাকতেন, তাহলে না হয় যেতাম। এমনভাবে দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। রুমে বসে আছি, তখন মেঘা আপু আমার রুমে এসে বলল, আমাকে অফিসে রেখে আয়, আজকে ফার্স্ট টাইম তোর সাথে যাব। গাড়ি তো আছে, পারবো না। আম্মু আম্মু আচ্ছা চলেন, আজকে কিন্তু যাব। এরপর আর না। রুম থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে বাইক বের করে যেতে লাগলাম। তখন মেঘা আপু আমার কাঁধে হাত রাখলো। ভাবলাম মেঘা আপু দূরত্ব বজায় রেখে বসবে, কিন্তু না, উনি শরীর ঘেঁষে বসলো। আমি চালাতে লাগলাম। কিরে, এত আস্তে আস্তে চালাচ্ছিস কেন? এমনিতেই। যেভাবে চালাচ্ছিস মনে হচ্ছে রিক্সাওয়ালা তোর থেকে আগে চালিয়ে যাবে। আচ্ছা, আপনি কবে বিয়ে করবেন? কেন, এটা জেনে কি করবি?
না মানে আপনার বিয়েতে লুঙ্গি ডান্স দিব তো, তাই আর ননদ দেখে বিয়ে করবেন, আমি যেন লাইন মারতে পারি। চুপ থাক। আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। আর একটা কথা বলো না। একটু পরে অফিসের সামনে চলে এলাম। এসে বাইক থামাতে মেঘাপু কিছু না বলে চলে গেল। এত কষ্ট করে নিয়ে এলাম, ধন্যবাদ দিত। পেছন থেকে লক্ষ্য করলাম মেঘাপু চোখ মুছে। এর আবার কি হলো? বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে নাকি? সরি বলে আসি। আমার জন্য মনে পড়ে গেল আর কান্না করে দিল। বেশি কিছু না ভেবে বাইক রেখে ভেতরে চলে গেলাম। ভেতরে এসে মেঘা আপুকে অফিসের সব স্টাফগুলো ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমি ভেতরে যেতে আমাকে অনেকেই সালাম দিল। মেঘা আপু কেবিনে চলে গেল, আমি ভেতরে চলে এলাম। মেঘা আপু বসে বসে দেখে আমি, কি হলো তুই এখানে যে? সরি, আমি মনে হয় আপনার বয়ফ্রেন্ডের কথা মনে করে দিয়েছি, তাই রাগ করে চলে এলেন আর কান্না করছিলেন। কেন কান্না করছিলে? আসার সময় তো চোখ মুছছিলেন। আর আমি তখন কান্না করছিলাম না, তখন চোখে কি যেন পড়েছিল। আর শোন, ওর জন্য কান্না করেছি যা। এখন ওকে খুব মনে পড়লো আর ওর জন্য কান্না আসে না, বুঝেছিস? খুব ভালো তো। আচ্ছা থাকেন, আমি গেলাম। বিকেলে আমাকে নিতে আসবে? গাড়ি পাঠিয়ে দেব। না আসলে বাসায় গিয়ে কি বলবো জানিস? কি বলবেন? বলবো যে তুই প্রেম করিস, তাও আবার একটা না, 2-3 সাথে। তবা তবা, এত বড় মিথ্যা কথা বলতে পারবেন? কি হয়েছে যে পারবো না এখন? আসলে আসবি, না আসলে আসবি না। আচ্ছা, কেবিন থেকে বেরিয়ে চলে এলাম। তারপর বাইক নিয়ে কলেজে চলে এলাম। আমি ওর সাথে এমন বিহেভিয়ার কেন করেছি? ওকে এত ভালো লাগছে কেন? আমি কি তাহলে ওকে ভালোবেসে ফেললাম? কলেজে আসতেই মাইশা আপু এলো। কি ব্যাপার ম্যাম, আপনি অসময়ে এখানে? আপনার আসার কারণ কি আমি জানতে পারি? আমি মনে হয় তোমাকে ভালোবাসি। মজা করার আর মানুষ পেলেন না, শেষমেশ আমাকেই পেলেন। মজা করছি না, আমি সিরিয়াস। মাইশা আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম। উনি বলছিটা কি? উনি নাকি আমাকে ভালোবাসেন? ধুর, মজা করবেন না তো। মজা না তো, সত্যিই বলছি। প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না, আর করলে একেবারে বিয়ের পর বউর সাথে করব। যদি বিয়ে করতে চান তাহলে বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি বড় আব্বু আম্মু রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় আব্বু আম্মুকে পাঠাবো। সত্যি? আপনি সিরিয়াস? আমি তো ভেবেছিলাম আপনি মজা করছেন আমার সাথে। মজা না, আমি সত্যিই বলছি। আচ্ছা থাকো, আমি গেলাম। এর কিছুক্ষণ পরে মাইশা মেঘা আপুকে ফোন দিল। বল, এ সময় কেন ফোন করলি? কি করছো? অফিসে বসে কাজ করছি। কবে থেকে অফিস যেতে শুরু করছিস? আজকে থেকে। কিছু কি বলবি? ভাবছিলাম তুই বাসায় আছিস, থাকলেও কি না থাকলেও কি, আমরা তোদের বাসায় যাচ্ছি বিয়ের ব্যাপারেই কথা বলতে। বিয়ের ব্যাপারে কথা বলতে মানা কার? আমার আর আকাশের বিয়ে, তুই আমার ননদ হইতে যাচ্ছিস। কি সব উল্টাপাল্টা বলছিস? তোর মাথা ঠিক আছে? ও তো থেকে কত ছোট। তোর সাথে কথা বলে লাভ নেই, অহেতুক তুই জ্ঞান দিতে থাকবি। তুই এমন ছেলে হাতছাড়া করতে পারিস, কিন্তু আমি করবো না। আর শোন, ওর দিকে ভুলেও নজর দিবি না। বাই। মেঘা আপু কি করবে বুঝতে পারছে না। উনি যে আমাকে ভালোবেসে ফেলেছে। বেশি কিছু না ভেবে মেঘা আপু বড় আব্বুকে ফোন দিল। ওরা আসলে বিয়ের প্রস্তাবে রাজি হবে না। কেন রাজি হব না কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করব। সেই দিন তো রাজি হোসনি। আমি কত করে বলেছিলাম এখন আমি তোর কথা শুনবো না। প্লিজ আব্বু, এমন করো না। ফোন রাখ, আজকে তোর কথা শুনবো না। যদি বিয়েতে রাজি হও তাহলে আমি আজকে আর কখনো বাসায় ফিরবো না। মেঘা আপু রাগ করে ফোন রেখে দিল। কিছুক্ষণ পরে মাসি আপু ওনার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এলো। ওনারা এসে কলিং বেল দিতেই কাজের লোক দরজা খুলে দিল। মাসি আপু আর ওনার আম্মু আব্বু ভেতরে এলো। বড় আব্বু আম্মু সবাই বসেছিল। বড় আব্বু ওদের দেখে বলে, বসুন। মাসি আপু সোজা আমার রুমে চলে এলো। এসে দেখে আমি শুয়ে আছি। মাসি আপু ভেতরে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই উঠো। কারো ডাক আর স্পর্শ পেয়ে চোখ খুলতে দেখি মাইশা আপু। মাইশা আপু আমাকে জড়িয়ে ধরে আছে দেখে তাড়াতাড়ি ছাড়িয়ে উঠে পড়লাম। আপনি আমার রুমে কেন? হ্যাঁ, আমি আসবো না তো কি আসবি? যখন হবেন তখন আসবেন, কিন্তু এখন এগুলো করবেন না, এগুলো আমার পছন্দ না। আমি করব, আমার পছন্দ হোক বা না হোক। আচ্ছা নিচে চলো। আমি যান, আমি ফ্রেশ হয়ে আসি। মাইশা আপু চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখেন ভাই সাহেব, আপনার কথা শুনলাম, কিন্তু আমরা এই বিয়েতে রাজি হলে অনেক বড় একটা সমস্যা হবে। কিন্তু আঙ্কেল,
আমি তো আকাশকে ভালোবাসি। দেখো মা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু মেঘা বলেছে আমরা যদি এই বিয়েতে রাজি হই তাহলে ও নাকি উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আঙ্কেল, মেঘা তো আকাশকে পছন্দ করেই না, ওকে ভালোই বাসে না, আর ও তো বিয়ে করতে রাজিই হয়নি। তাহলে মেঘা এমন কেন বলবে? মেঘা একটু আগে ফোন করে বলল ও নাকি আকাশকে ভালোবাসে আর বিয়ে করতে চায়, তাই তোমাদের প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমি আমার মেয়েকে হারাতে পারবো না। আমি তো বড় আব্বুর কথা শুনে অবাক হলাম। উনি বলছেন কি মেঘা আপু নাকি আমাকে ভালোবাসে। মাসা আপু কান্না করে দিল। আঙ্কেল, আকাশকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতেই পারবো না। ভাই সাহেব, আপনার মেয়েকে বোঝান আমি এই প্রস্তাবে রাজি না। মাসা আপু কান্না করছে। মাসা আপুর আব্বু আম্মু ওনাকে নিয়ে চলে গেল। তখন মেঘা আপু বাসায় এলো। আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে আছি। তোর জন্য মেয়েটা কান্না করতে করতে গেল। তুই যদি আগেই বিয়েতে রাজি হতি তাহলে আজকে এমন হতো না। সব কিছুই ভাগ্যে ছিল। মেঘা আপু ওনার রুমে চলে গেল। তখন বড় আব্বু বলল, কি সব হচ্ছে আর কি যে হবে আল্লাহই জানে। আকাশ, তুই কি বলছিস? তুই এর মতামত দে, তোর জীবন তুই বল, কাকে বিয়ে করবি? আপনারা যাকে ভালো মনে করবেন আপনাদের ইচ্ছা, বলে ওখান থেকে রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি। তখন মেঘা আপু আমার রুমে এসে আমার পাশে বসলো। কিছু বলবেন? কেন বিনা প্রয়োজন ছাড়া আসতে পারবো না? না তা না। আচ্ছা, আপনি আমাকে আবার ভালোবাসেন কবে থেকে? জানি না কবে করবি বিয়ে, কবে করছিস বল। জানি না, আমার মনে হয় লেখাপড়া শেষ করে ভালো হবে। এতদিন অপেক্ষা করতে পারবো না, 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব। আপনাকে অপেক্ষা করতে কে বলেছে? আপনি 1 সপ্তাহ পর বলেন অথবা 1 মাস পর করেন, এটা আমার কি? তোর কি মানে তুই আমাকে বিয়ে করবি না? জানি না, বরাবর যার সাথে বিয়ে দিতে রাজি হবে তার সাথে। দেখলাম মেঘা আপু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, আপনি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? সবকিছু আব্বু আম্মুর উপর ছেড়ে দিচ্ছিস? তোর কোনো চাওয়া পাওয়া নেই? তোর কোনো ইচ্ছে নেই? না, নেই। ওনারা আমার সব কিছু, ওনারা যা বলবেন তাই। বুঝলাম। আচ্ছা, ছাদে চল। আপনি যান, একটু পরে আমি আসি। মেঘা আপু চলে গেল। একটু পরে ছাদে গেলাম। গিয়ে দেখি আপু মনে হয় কারোর সাথে ইংরেজিতে বক বক করছে। মনে হচ্ছে ওনার বিদেশি ফ্রেন্ড, তাদের সাথে কথা বলছে। আমি আপুর কাছে আর গেলাম না, নিচে এসে বাইরে চলে এলাম। এরপর মেঘা আপু আমাকে ফোন করলো। তোকে না ছাদে আসতে বলেছিলাম? ছাদে গিয়ে দেখলাম আপনি কার সাথে কথা বলছিলেন, তাই ছাদ থেকে নেমে চলে এলাম। আজকে তুই বাসায় আয়, তখন দেখবি তোর আমি কি করি। এর কিছুক্ষণ পর আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। দেখি মেঘা আমার রুমে বসে আছে। আপনি আমার রুমে? আপনি না, তুমি আজকে থেকে তুমি বলবে। কথাটা বলে মেঘা আপু আমাকে, আপনি কি করছেন, ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি চান্দু, আমি একটা কথা ভাবছি, তোর নতুন অভিজ্ঞতা করাবো আজকে। কথাটা বলেই মেঘা আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। একটু পরে মেঘা আপু ছেড়ে নিয়ে চোখ মুছে হাঁপাতে হাঁপাতে বলল, বল নতুন অভিজ্ঞতা কেমন হলো? অনেক ভালো লাগা সত্ত্বেও বললাম, একদম বাজে। তাহলে আরেকবার হয়ে যাক। না, একদম না, আমাকে ছাড়েন। চল বাসর করে ফেলি। আমি কিন্তু বড় আম্মুকে ডাক দিব। বড় আম্মু, বড় আম্মু। আমার ডাকাডাকিতে মেঘা আপু চলে গেল। বিয়ে করবি? এত তাড়াতাড়ি? এখনো পড়াশোনাই তো শেষ হয়নি। বিয়ের পর পড়ালেখা করা যায় না। আপনার বিয়ে করার এত ইচ্ছে থাকলে করে নেন। বড় আব্বু, আপনি পাত্র দেখেন। কি বললি তুই? পাত্র দেখবে? তাই না, তোর আজকে হচ্ছে। কাজকলা করবেন। আমি আর কিছু বললাম না। 1 সপ্তাহের ভেতর বিয়ে করবি, না হলে? না হলে কি? কিছু না। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ হতেই রুমে চলে আসলাম। পরদিন কলেজে আসলেই মাসি আপু আমার কাছে আসলো। দেখি মাসি আপু চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্না করেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। চলো আমরা বিয়ে করিনি। দেখুন আপু, বড় আব্বু বড় আম্মুকে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না, ভবিষ্যতে করব না। কারণ ওনারা আমার সব কিছু। ওনারা আমাকে ছোট থেকে বড় করেছেন। আমি ওনাদের মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তাই বলছি, আমাকে বলে যাওয়াই আপনার জন্য ভালো হবে। আমি তোমাকে না পেলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমার কিছু হয়ে গেলে তুমিই দায়ী থাকবে। একদম পাগলামি করবেন না। সত্যি যদি আমাকে ভালোবাসেন তাহলে এমন কিছু করবেন না। আর আমাকে বোঝার চেষ্টা করুন। সত্যিকারের ভালোবাসার মানে
জানেন, দুঃখে থেকেও সুখে রাখার নাম ভালোবাসা আছে। যাই হোক, এখন কান্না করবে না। মাইশা আপু কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। 2 দিন পর সকালে খাবারের সময়। আকাশ, তোকে দেখিয়ে 2 দিন ধরে সব সময় মন খারাপ করে থাকিস। তোর কিছু হয়েছে? এই 2 দিন ধরে আব্বু আমার কথা মনে পড়ছে। আম্মু আমার স্বপ্নে এসে তার কাছে ডাকছে। এই 2 দিন ধরে বুকের ভেতর খুব অস্থিরতায় কাজ করছে। বড় আম্মুর দিকে তাকিয়ে দেখে ওনার চোখে পানি ছলছল করছে। বড় আপু কোনো দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘাপুর দিকে তাকিয়ে দেখি উনিও কেমন করে তাকিয়ে আছে। কি হলো তোমাদের, এমনভাবে তাকিয়ে আছো কেন? আর বড় আম্মু, আপনার চোখে পানি কেন? না বাবা, কিছু না, এমনিতেই। বড় আম্মুর মুখ আঁচল দিয়ে কান্না করতে করতে চলে গেল। কি হলো বুঝলাম না। বড় আব্বু, আম্মুর কি হয়েছে? কিছু না, খাবার খা। আমি খেতে লাগলাম। বুঝলাম না হঠাৎ করে বড় আম্মুর কি হলো। খাওয়া দাওয়া শেষ করে বড় আম্মুর রুমে গেলাম। পাশে বসে পড়লাম। কি হয়েছে, এমনভাবে কান্না করছেন কেন? আপনার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু কি দেখিনি? আপনি আমাকে ছোট থেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার চোখে পানি আমার সহ্য হয় না। বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে দিল। বড় আম্মুর আমার কান্না দেখে আমার চোখে পানি চলে এসেছে। কি হলো বলেন, এমনভাবে কান্না কেন করছেন? তারপরও বড় আম্মু কান্না করে যাচ্ছে। তখন বড় আব্বু এসে বলল, কি হয়েছে, এমনভাবে কান্না করছো কেন? ওকে ছেড়ে কিভাবে থাকবো? কে যাবে? কি সব পাগলের মতো কথা বলছো? আকাশ, তুই তোর রুমে যা। বড় আব্বুর কথা শুনে উঠতে গেলে বড় আম্মু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। আমার মনে হচ্ছে আমাকে ছাড়লে আমি হারিয়ে যাবো। বড় আম্মু, কি হয়েছে বলে, এমনভাবে কান্না করছেন কেন? তোকে কোথাও যেতে দিব না। কোথায় যাব আমি? আপনাদের ছেড়ে কোথাও যাব না। আচ্ছা এখন ছাড়েন, আর কান্না করিয়েন না। তোকে কোথাও যেতে দিব না। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আচ্ছা আছি, আর আমাকে কলেজে যেতে হবে। আর কান্না করবেন না প্লিজ। বড় আম্মু ছেড়ে দিতেই বড় আম্মু রুম থেকে বেরিয়ে আমার রুমে এলাম। পেছনে পেছনে মেঘা আপু এলো। এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আচ্ছা আপনাদের কি হলো বুঝলাম না। মেঘা আপু কোনো কিছু বলছে না, চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। এরপর মেঘা আপুকে অফিসে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। আড্ডা দিয়ে কলেজ শেষ করে বাইকে বাসায় আসছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। দেখি মাইশা আপু ফোন করেছে। কেন ফোন করেছে কে জানে, কী জন্য ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে ধরে সামনে তাকিয়ে দেখি একটা ট্রাক এদিকে আসে। এই সময় এদিকে তো কোনো ট্রাক আসে না, তাহলে কোথা থেকে এলো? কিছু বোঝা এটার আগে ট্রাকটা এসে আমাকে ধাক্কা দিল। ট্রাকটা এত জোরেই আকাশকে ধাক্কা দিল যে আকাশ কিছুটা দূরে ছিটকে গিয়ে একটা খাম্বার সাথে বাড়ি খায়, আর ওর মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। টাকালাটা ভয় পেয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে লাগলো। চারদিকে মুহূর্তে রক্তে লাল হয়ে গেল। আকাশের চোখের সামনে ওর বাবা আর মার আর ওর বড় বাবা বড় মায়ের ছবিটা ভেসে উঠল। ও বুঝতে পারছে আজকে হয়তো ওর শেষ দিন। আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। চারপাশে মানুষ জমা হয়ে গেছে। কিছু মানুষ আকাশকে ধরে একটা গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে এলো। মাইশা ফোনে হ্যালো হ্যালো করছে। একটা ছেলের ফোনের কাছে গিয়ে বলে, যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে। ওরা কি সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল? কথাটা শুনে মাইশার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। মাইশা কান্না করে দেয়। কান্না করতে করতেই বলে, কোন হাসপাতালে নিয়ে গেল? জানি না। আপনি ফোনটা নিয়ে পিছনে যান প্লিজ। আমি ওর বাসায় ফোন দিয়ে বলছি। ওকে ঠিক আছে, আমি যাচ্ছি। ছেলেটা ওদের পেছন পেছন একটা গাড়িতে যেতে লাগলো। আর মাইশা মেঘাকে ফোন দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পর মেঘা রিসিভ করে বলে, কি হয়েছে, ফোন কেন করে দিয়েছিস? আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে। এই মাত্র একটা ছেলে ফোন রিসিভ করে বলল ওকে আশেপাশের কোনো হাসপাতালেই নিয়ে গেছে। কি বলছিস তুই? তুই আমার সাথে মজা করছিস তাই না? কেন, তোর সাথে মজা করবো? আমি হাসপাতালে যাচ্ছি। মাইশা ফোন কেটে আকাশের ফোনের লোকেশন ট্র্যাকিং করতে লাগলো। আর একটা রিক্সা ডেকে উঠে পড়লো। মেঘার তো মাথায় কাজ করছে না। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। মেঘা তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গাড়ি ডেকে উঠে পড়ে। মেঘাও আকাশের ফোনের লোকেশন অনুযায়ী যেতে লাগলো। মেঘার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মেঘা ওর বাবাকে ফোন করে বলে। মেঘার বাবাও সব শুনে যেন ওনার চারপাশ অন্ধকার হয়ে গেছে। আর আকাশের বড় মা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে। আকাশের বড় বাবা ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলে। এদিকে মাইশা হাসপাতালে পৌঁছে গেল। ড্রাইভারকে তাড়া দিয়ে ভেতরে এসে রিসেপশন থেকে নাম্বারটা জেনে
হাসপাতালে চলে এলো মেঘাও হাসপাতালে পৌঁছে রিসেপশন থেকে নাম্বারটা জেন আইসিইউর সামনে চলে এলো। মাইশা মেঘাকে দেখে ওর কাছে এলো। দুজনেই কান্না করছে। ওদেরা দুজন আসায় লোকগুলো আর ছেলেটা চলে গেল। মেঘার বাবা মা হাসপাতালে চলে এসেছে। কিভাবে এগুলো হলো? জানি না। আকাশের খারাপ কিছু হবে না তো? আকাশের কিচ্ছু হবে না, একদম উল্টাপাল্টা কথা বলবি না। দুজনে আইসিইউর বাইরে রাখা বেঞ্চে বসে পড়লো। ডাক্তার তাদের কাজ করছে আর এদিকে দুজন কাঁদছে। কারো চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ছে। দুজনেই যেন আকাশকে অনেক ভালোবাসে। আকাশের বড় মাকে কেবিনে নিয়ে যাওয়া হলো আর ওর বড় আব্বু ওদের কাছে এলো। মেঘা ওর আব্বুকে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দিল। আব্বু, আকাশের খারাপ কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? ছেলেদের কাঁদতে নেই, কিন্তু মেঘার বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কারণ আকাশকে যে সবাই অনেক ভালোবাসে। না জানি আকাশের বড় মায়ের জ্ঞান ফিরলে কি করবে। বেশ কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এলো। আই এম সরি, ওকে বাঁচাতে পারলাম না। ডাক্তারের কথা শুনে মেঘার মাইশা আরো জোরেই শব্দ করে কেঁদে দিল। আকাশের বড় বাবা বলল, ডাক্তার, আপনি এগুলো কি বলছেন? না না, আমার ছেলের কিছু হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। যেটা সত্যি আপনার মানতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নার্স আকাশের লাশ বের করে নিয়ে আসে। সকালে আকাশের কথাগুলো শুনে আকাশের বড় মা এই ভয়টাই পাচ্ছিল, তাই তো ভাবে কান্না করছিল। মেঘার মাইশা দুজনে আকাশকে ধরে পাগলের মতো কান্না করছে। দুজনেই পাগলের মতো কান্না করছে। এই আকাশ, উঠ না, উঠ না, তোকে আর ডিস্টার্ব করবো না। এই উঠ না আকাশ। এই আকাশ, ওঠো না, ওঠো। আর বড় বাবার চোখ দিয়েও পানি পড়ছে। আকাশের বড় মায়ের জ্ঞান ফিরলে কি হবে আল্লাহই জানেন। সকালে ওর কথা শুনে কান্না করেছিল, এখন না জানি ওর লাশ দেখে কি করে। হয়তো কান্না করতে করতে আবারও জ্ঞান হারিয়ে ফেলবে। ওর বড় মা আকাশকে যে অনেক ভালোবাসে, নিজের মেয়ের থেকেও যে বেশি। তখনই তো পাশের কেবিন থেকে আকাশের বড় মা বেরিয়ে এলো। এসে দেখে সবাই কান্না করছে। আকাশের বড় মা দেখে আকাশ চুপ করে শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। কি হয়েছে আমার ছেলের, আর তোমরা কান্না করছো কেন? আকাশ আমাদের মাঝে আর নেই। বড় বাবা কথা শুনে বড় মা জোরেই কেঁদে দেয়। তারপর আকাশকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এলো। এনে দাফনের ব্যবস্থা করা হলো। আকাশকে যখন নিয়ে যাচ্ছে তখন মেঘা খাটিয়ে ধরে বলে, না, ওকে নিয়ে যেতে দিব না। আমার ছেলেকে তোমরা নিয়ে যেও না, ওকে রেখে দাও। মেঘাকে মেঘার বড় বাবা সরিয়ে নিয়ে চলে গেল। মাইশা এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, আর মেঘা আর বড় মা এক জায়গায় কান্না করছে। একটু পর মাইশাকে মাইশার বাবা মা নিয়ে চলে গেল। রাতে মেঘা আকাশের রুমে গিয়ে ওর পোশাক জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে, তুই কেন এমন ভাবে চলে গেলি? প্লিজ ফিরে আয় না, আমি তোকে আর ডিস্টার্ব করবো না। প্লিজ ফিরে আয় না, প্লিজ ফিরে আয়। মেঘা আকাশের শার্ট ধরে কেঁদে যাচ্ছে। যখন ওর মেসেঞ্জারে বলা কথাগুলো মনে পড়ছে তখন আরো কাঁদছে। মেঘা হয়তো কেঁদেই যাবে যতদিন না ওর চোখের পানিগুলো শুকিয়ে যায়। গল্পটা এখানেই শেষ করলাম। সব গল্পে শেষ কিন্তু সুন্দর হয় না।